আমি সমরেশ বসুর টানাপোড়েন উপন্যাস নিয়ে আলোচনা করব। এই উপন্যাসটি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিএ এম এর সিলেবাসে রয়েছে। প্রথমেই আমি সমরেশ বসু নিজে এই টানাপোড়েন উপন্যাস সম্পর্কে কিছু কথা বলেছেন সেটা বলে দিই। বাদশাহী আমলে রেশম শিল্পের অতুলনীয় সৃষ্টি বালুচরী সেই যুগের তাঁত শিল্পীদের এক বিস্ময়কর সৃষ্টি, যা বাদশাহী আমলে সারা বিশ্বে মোহিনীদের মন জয় করে শেষ হয়ে গিয়েছিল। ইংরেজরা তাদের কলের কাজে মনমোহিনীদের শাড়ি আমদানি করে একটা গোটা শিল্পী গোষ্ঠী ধ্বংস করেছিল। অর্থাৎ এখানে শিল্প বনাম যন্ত্রশিল্পের দ্বন্দ্ব। কিন্তু বর্তমান শতাব্দীর স্বাধীন যুগের শুরুতে বিষ্ণুপুরের প্রয়াত অক্ষয় কুমার পাটরাঙ্গা আবার সেই বালুচর সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। পাট অর্থে স্থানীয় ভাষায় রেশমকে যারা বিভিন্ন রঙের রঙিন করেন তাদেরকেই পাটরাঙ্গা বলে। সেই অর্থে অক্ষয় কুমারদের বংশগত পদবী হয়ে গিয়েছিল পাটরাঙ্গা। বিষ্ণুপুরের আরো দু একজন সেই কাজে জীবনপাত করেছেন এবং তাদের শিষ্যরাও সেই কাজকেই অব্যাহত রেখে চলেছেন। কিন্তু যুগের হাওয়া বালুচর বা বালুচরী আবার অস্তগামী হতে চলেছে। আমি অতি বৃদ্ধ অক্ষয় পাটরাঙ্গাকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি। টানাপোড়েন উপন্যাসের কারণে লেখকের বাস্তব অভিজ্ঞতার ছবি এখানে স্পষ্ট। একসময় তিনি কলকাতায় এসেছিলেন, তাকে আনা হয়েছিল যুগোপযোগী খরচে বালুচরী শাড়ি তৈরি করার জন্য। শেষ পর্যন্ত তাকে ব্যর্থ হয়ে বিষ্ণুপুরে ফিরে যেতে হয়েছিল, কারণ কম খরচে বালুচরী সৃষ্টি করতে অক্ষম হয়েছিলেন তিনি। এ সম্পর্কে আলোচনা বিতর্ক সৃষ্টি করবে, তাই সে আলোচনা থেকেই বিরতি থাকছি। তিনি তার কাজ থেকে বিরত হননি, অন্যথায় এই যুগে আর বালুচরী দেখা যেত না। বা বিষ্ণুপুরের বালুচরী শাড়ির ইতিহাসই পরোক্ষভাবে এই উপন্যাসের মধ্যে লুকিয়ে আছে। আর যন্ত্রচালিত তাঁত যে কিভাবে তথাকথিতভাবে হস্তচালিত তাঁতকে ধ্বংস করে দিচ্ছে তারই ইঙ্গিত দিয়েছেন এখানে লেখক। তিনি বলছেন, আমি চেষ্টা করেছি বিষ্ণুপুরের তাঁত শিল্পীদের জীবনযাপনের ছবি, মুখের ভাষা, ধ্যান ধারণাকে রূপ দিতে। এ বিষয়ে অক্ষয় পাটরাঙ্গার শিষ্য শ্রী অনিল চন্দ আমাকে নানাভাবে সাহায্য করেছেন। এই অনিল চন্দই আমাদের উপন্যাসের পঞ্চানন কীর্তি, যাকে আমরা পাঁচু বলে চিনব। তাকে আমার অন্তরের প্রীতি জানাই, কারণ তিনি লেখককে বালুচরী শাড়ির ইতিহাস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন, যাকে সামনে রেখে সমরেশ বসু উপন্যাসটি রচনা করেছেন। তিনি বলছেন, জানি পুরোপুরি সার্থক হতে পারিনি, তবু বাঙালির হাতে এই বইটি তুলে দিলাম এই আশায় তাদের এক প্রায় গতায়ু শিল্পী গোষ্ঠীর পরিচয় পেতে হয়তো আমার এই বইটা তারা গৌরব বোধ করবেন। অর্থাৎ বাংলার বুকে বাংলার বালুচরী শাড়ির যে ইতিহাস, সেটা যে বাঙালির কাছে গর্বের বস্তু হবে, লেখক সেই আশা নিয়েই এই উপন্যাসটি সৃষ্টি করেছেন। এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেছেন যারা বিশ্বের বিস্ময় অতুলনীয় শিল্প সৃষ্টি করেছেন রেশমি সুতো বুনে বুনে, অথচ যাদের নিজেদের অঙ্গে বস্ত্র নেই, ঘরে অন্যের আহাকার, মাথা গোজবার মতন একটু আধটু ঘরেরও অভাব, সেই বিস্ময়কর স্রষ্টা শিল্পীদের উদ্দেশ্যে। তাঁত শিল্পের পরিভাষায় টানা এবং পোড়েনের মাধ্যমে তাঁত যন্ত্রের প্রকরণগত বিষয় তুলে ধরলেন, তথা টানা এবং পোড়েন তাঁতের দুটো যন্ত্র। এই দুটো যন্ত্রকে এক করেই এই তাঁত শিল্প গড়ে তোলা। অর্থাৎ টানাপোড়েন গল্পের একদিকে রয়েছে বৃত্তিজনিত টানাপোড়েন, আর অন্যদিকে রয়েছে জীবনের টানাপোড়েন। তথা বাঁকুড়া জেলার
বীরভূম বিষ্ণুপুর অঞ্চলের নিম্নজীবী তাঁতি সম্প্রদায়, যারা তাঁত যন্ত্রের টানাপোড়েনের সাহায্যে স্বপ্নের বালুচরী সৃষ্টি করেন। উচ্চ ও মধ্যবিত্ত বুদ্ধিজীবীর শিক্ষিত গোষ্ঠীর সঙ্গে তাদের তফাৎ এক জায়গায়। সাহিত্যিককে যে সম্মান দেওয়া হয়, তাদের তথ্যের যোগানো হয়ে যায় কোনো কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বা ব্যক্তির উদ্যোগে। যদিও যে কোনো শিল্পীরই নিজস্ব লড়াই হয়ে ওঠার একা কঠিন ইতিহাসই থাকে, তথাপি তাদের থেকে বিষ্ণুপুরের অঞ্চলের তাঁত শিল্পীদের চেহারা অনেকাংশে পৃথক। প্রথমত, এরা নিম্ন শ্রেণীর সম্প্রদায়ভুক্ত। প্রথাগত শিক্ষার সঙ্গে তাদের পরিচয় প্রায় নগণ্য বলে মধ্যবিত্ত বাবু সম্প্রদায়ের কাছে তাদের প্রাপ্য সম্মানটুকুও মেলে না, অর্থাৎ অর্থ তো দূরস্থ। নিম্নজীবী শিল্পীর শিল্প বনাম পেশার সংগ্রাম জনিত সমস্যা উপন্যাসের মূল বিষয়বস্তু। এই বিষয়বস্তুর সাজুক নামকরণ হয়েছে টানাপোড়েন। একদিকে ব্যক্তিজনিত টানাপোড়েন, অন্যদিকে জীবনের টানাপোড়েন। লেখক এই টানাপোড়েনের যন্ত্রের বর্ণনা দিতে গিয়ে বলেন, মাকু ফোপড়ানো মানে ফর্না। ফর্না হলো পোড়া, কিন্তু কথায় হলো টানাপোড়েন। তাঁতির জীবন সংগ্রামের হাতিয়ার তাঁতযন্ত্রের ডিটেলের সঙ্গে তাঁতির উপমায় লেখক তুলে ধরেছেন জীবনের টানাপোড়েনের স্বরূপ। বৃহত্তর জগৎ সম্পর্কে লেখকের ধারণায় তা ফুটে উঠেছে। এখন তার ছেঁড়া সুতোয় কেবল বেহিসেবি টানা ফর্না বলে সবকিছুই শেষ। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জগৎ পীরের ছেলে পঞ্চানন, অর্থাৎ পাঁচু কিত, যার আসল নাম অনিল চন্দ্র, যাকে সামনে রেখে এই পাঁচুকিত চরিত্রটি সৃষ্টি করেছেন লেখক। জগতে যখন জীবন ও পেশার সব টানাপোড়েন শেষ, তখনই পাঁচুকিতের টানাপোড়েনের সূত্রপাত। লেখক দেখিয়েছেন তাঁতির ঘরে অন্যের হাহাকার, তাদের বেঁচে থাকার রসদ যোগান দেয় কিছু ছটকা মারোয়ারি মহাজন। সেই কারণে তারা মরতে মরতে বাঁচে। বয়সের ভারে অথর্ব এবং বাতিল কারিগর জগৎ, যার ছেলে পাঁচু। পাঁচুর জন্য তার বাপের গর্ব যে সে বিষ্ণুপুরের সেরা তাঁতি। পাঁচু একাধারে পানিদার ও নকশাদার। নকশার জন্ম হয় নকশাদারের ধ্যানে, অন্যান্য কারিগরদের থেকে পৃথক। সকলে তাকে একটু অন্য চোখেই দেখে। বালুচরীর নকশা হলো স্বপ্ন, আর বাস্তবে মেলবন্ধন। পাঁচু নকশা করে ওস্তাদ অভয় খানের অনুমোদনের অপেক্ষায় থাকে। তার অনুমোদন মানেই এই পেশায় সার্থকতা লাভ। বেদা বেদিনী সাপের খেলা দেখায়, মা মনসার চিন্তা, চাঁদ সদাগরের পালতোলা নৌকার চিত্র, মদনমোহন মন্দিরের পোড়া ইটের কাজ দেখে, পূজারিনীর দল ইত্যাদি দেখে তার মনে ভেসে উঠেছিল স্বপ্ন। এটি যখন বালুচরী শাড়ির নকশায় রূপ নেবে, তখন তার রং হবে বিষ্ণুপুরের লাল মাটির রঙে। পাঁচুর দুটি সত্তা, একদিকে প্রাত্যহিক জীবনের অভ্যস্ত একটি মানুষ, অর্থাৎ যথার্থ পিতা, যাকে ছেলে মেয়েরা যথেষ্ট ভয় ভক্তি করে। পাঁচু যথার্থ পুত্রও বটে, পিতাকে প্রাপ্য সম্মান ও ভাত কাপড়ও দেয়, আবার সে অর্থে যথার্থ সে স্বামীও। মতি তার সোহাগের বউ। স্ত্রী পুত্র পরিবারের জন্য তার দায়িত্ববোধ পাঁচজন তাঁতি পুরুষের মতোই। সে অসাধারণ নকশা শিল্পী। যখন সে শিল্পী, তখন তার মেজাজও শিল্পীরই মতো, নতুন কোনো নকশার মতো। যোগীপীঠে মতি থাকে তার ধ্যানে, অবচেতনে। শিল্পীর ধ্যানে নকশা অভয় খানের অনুমোদন ও আদর পেলে অতি দ্রুত শত্রুরও ঘর্ণি টুনির মতো রূপসী নারীটিকেও পাঁচু একটি অভয়া নকশার বলে মনে করা হয়। বৃষ্টির কামড়, জ্বলন আশ মেটে না, তাই মহাজনের কাছ থেকে হাত পেতে 5 টাকা নিতে হয়, আর সেই টাকায় সস্তায় মদের নেশায় আচ্ছন্ন হয় পাঁচু। স্ত্রী মতি তার সোহাগের বউ বলে স্বপ্নে যাওয়ার আগে পাঁচু বাস্তবের মাটিতে তথা স্ত্রী মতির
জমিনের বনে বা প্রথম বনে সেই নকশা। সারাদিন পর ফুরফুরে মন নিয়ে বাউরি পাড়ায় চেলা মুলো খেয়ে টুকির আকর্ষণে রঙিন মনে তার স্ত্রীর সঙ্গে চিত্র বর্ণনা করেন লেখক। লস্কা লস্কা হে মাকু, খাপিয়ে দীক্ষে টেনে জমিন খাপি হয়, আর লস্কা ফোটে লস্কা কচি পাতা, সে কি ঝড় উঠেছে, নাকি ঘরে ঝড়ের দাপাদাপি। আবার আসে সেই সময় যখন পাঁচু আসে বাস্তব অবস্থায়, অর্থাৎ স্বপ্নে চাওয়া টুকির সঙ্গে মিলন মুহূর্ত। শিওর চাঁদার সঙ্গে মেঝেতে লুটায়, জড়ায় গড়ায়, বলে ওই পিট্টি ম্যান, তোমাকে আমি লস্কা আঁকা করবো গো, তোমাকে আমি বনিদার হওয়া বুনক করব গো। শিল্পক্ষম পাঁচুর যে সৃষ্টিক্ষম, তার পরিচয় টুকির তথাকথিত বন্ধা জমিতে। সেই জমিনে রোপণ করে উর্বরতার বীজ। এভাবেই স্বপ্ন ও বাস্তবের টানাপোড়েনে শিল্পী পাঁচুর হাতে নকশা ফুটে ওঠে বালুচরীর এক একটি নিখুঁত জমিন। পাঁচুর শিল্প, পেশা ও জীবনের টানাপোড়েন ক্রমশ ক্রমশ ঘনীভূত হয়ে উঠেছে তথাকথিত অবয়বে। রূপসী টুকি পাঁচুর কাছে হয়ে ওঠে রহস্যময়ী অধরা। সন্তান বাঁচানোর তাগিদে সে প্রেমিককে নাকচ করে দেয়। আসলে টুকি পাঁচুকে ব্যবহার করেছিল। প্রথম দিকে পাঁচুর প্রতি একটা সজল অস্তিত্ব থাকলেও শেষ পর্যন্ত সে লস্কারদারের বুননির পর্যন্ত সামর্থ্যটুকুই চেয়েছে, লস্কাদারকে নয়। আরেকজন পাঁচুকে ব্যবহার করেও নাকচ করে দেয়, সে হলো ঈশ্বর দাস মহাজন। বালুচুরি বোনার বায়না দিয়েও শেষ পর্যন্ত সে পাঁচুকে সেই নকশার কাজ করতে নিষেধ করে। পাঁচু কি তবে মরবে? না, লেখক শিল্পী পাঁচুর অন্তরে সেই দৃঢ়তার পরিচয় রাখে। শেষ পর্যন্ত পাঁচু বাস্তবের সঙ্গে লড়াইও করে, বালুচুরি বুনে চলার শপথ নেয়। সমরেশ বসুর অধিকাংশ নায়ক থেমে থাকে না, জীবন যুদ্ধে পর্যস্ত হয়েও তারা আবার উঠে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যায়। মেঘনা বা মেঘু যে সর্বশান্ত হয়েও আবার প্রথম দিক থেকে তার বিস্কুটের কারখানাকে আবার গড়ে তুলতে চায়। গঙ্গা উপন্যাসে তেতলে নিবাস, গঙ্গা ছেড়ে সমুদ্রে যাওয়ার সমুদ্র উত্তরসূরি পথ নির্দেশ, নয়নপুরের মাটির মহিমাও শত কষ্টের মধ্যেও তার শিল্পী সত্তাকে আঁকড়ে ধরে থাকে। এখানে পাঁচুরও আশা ভঙ্গ হয়, কিন্তু শিল্পীর আকাঙ্ক্ষা অবদমন বলে তাকে বলতে শোনা যায়, ওস্তাদ দেখ রে পাঁচু, জগতে সুখ আছে, দুঃখ আছে, কিন্তু তু থমতে লাবি। হু, আমি থামতে লাবক ছোট বউ, থামবো না, খটখট তাঁত চালাবো। জীবন বড় অন্য গতিতে প্রবাহিত হয়ে যায়। বাস্তবে টানাপোড়েনে জীবন বয়ে চলছে মনে হয়। তাই এই উপন্যাসের শেষে যখন লেখক যথার্থই বলছেন, হুঁ, জীবন বড় বাঁকা ভাবে চলে, থেমে থাকতে পারো নাই, চল রে লস্কাদার, চলতে হবে, জীবনটা বুনা হচ্ছে, টানা ভাবে বুনা হচ্ছে, জীবন চলতেই হবে। বৃত্তি, জীবন, পেশা, স্বপ্নের যোগে যে টানাপোড়েন এখানেই এই উপন্যাসে সবচেয়ে বড় হয়ে দেখানো হয়েছে।